আসসালামু আলাইকুম। আপনাদেরকে বলা হয়েছিল যে আসলে একটি বেসিক টু অ্যাডভান্স প্লেলিস্ট তৈরি করব। তো সেই জন্য আজকে কাজ শুরু করলাম। আমি মোটামুটি টি-শার্ট ডিজাইনের বেসিক টু অ্যাডভান্স যত কিছু শেখানো যায় আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আপনারা এই চ্যানেলে আসবেন টি-শার্ট ডিজাইন মাস্টার ক্লাস। এখান থেকে প্লেলিস্টের মধ্যে গেলে এখানে নতুন একটা প্লেলিস্ট পাবেন আপনারা, যেটা হবে বেসিক টু অ্যাডভান্স। ওই প্লেলিস্টের মধ্যে আপনারা মোটামুটি সব রকমের ভিডিও পাবেন যেগুলো আমি এই সিরিজের জন্য বানাচ্ছি। আর অবশ্যই এই সাপোর্ট ফাইলগুলো পাওয়ার জন্য আপনারা টি-শার্ট ডিজাইন মাস্টার ক্লাস যে গ্রুপটা আছে আমাদের, গ্রুপের লিংক প্রত্যেক ভিডিওর নিচে পেয়ে যাবেন, ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ওখান থেকে জয়েন করে নেবেন। আর যারা একটু অ্যাডভান্স লেভেলে আছেন তারা বেস্ট টি-শার্ট ডিজাইন ফলো করতে পারেন। এখানে অবশ্যই সব থেকে অ্যাডভান্স লেভেলের কাজগুলো দেখতে পাবেন। আচ্ছা, তো আজকে মোটামুটি আমরা শুধুমাত্র বেসিক নিয়ে কথা বলবো যে টি-শার্ট ডিজাইনের বেসিকটা আসলে কি। তো টি-শার্ট ডিজাইন হচ্ছে মূলত আমরা দুই ধরনের কাজে ব্যবহার করি। একটা হচ্ছে প্রথমত যারা প্রিন্ট অন ডিমান্ড নিয়ে কাজ করি, আমরা নিজেরা নিজেদের স্টোরের জন্য ডিজাইন করি। দ্বিতীয় হচ্ছে আমরা যারা ফাইবার আপওয়ার্কে ক্লায়েন্টের জন্য টি-শার্ট ডিজাইন করি। তো দুইটা টি-শার্ট ডিজাইনই মূলত একই জিনিস। আমরা হয় নিজের জন্য ডিজাইন করতেছি, অথবা নিজের স্টোরের জন্য ডিজাইন করতেছি, অথবা নিজের ক্লায়েন্টের স্টোরের জন্য ডিজাইন করতেছি। সেই ক্ষেত্রে টি-শার্ট ডিজাইনের দুইটা সেকশন থাকে। একটা হচ্ছে সেকশন বলতে দুইটা ক্যাটাগরি থাকে, একটা হচ্ছে আরজিবি, একটা হচ্ছে সিএমওয়াইকে। তো নরমালি যখন আমরা আমাদের স্টোরের জন্য ডিজাইন করতেছি অথবা আমাদের ক্লায়েন্টের স্টোরের জন্য ডিজাইন করতেছি, তখন আমরা অবশ্যই আরজিবি তে ডিজাইন করব। আর সিএমওয়াইকে তে ডিজাইন করব শুধুমাত্র তখন যদি আমরা কখনো লোকাল কোনো প্রিন্টিং কোম্পানির জন্য টি-শার্ট ডিজাইন করি, এবং সেই ক্ষেত্রে আমরা সিএমওয়াইকে তে কাজ করব। এখন টি-শার্ট ডিজাইন মূলত দুই ভাবে হয়। একটা হচ্ছে, এটা হচ্ছে ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো এইখানে যে ডিজাইনগুলো আমরা করি এগুলো হচ্ছে ভেক্টর পেজ। তার মানে এগুলো হচ্ছে ভেক্টর ওয়ার্ক। এগুলা আপনি ইচ্ছা মতন যত খুশি তত বড় করতে পারবেন, যত খুশি তত ছোট করতে পারবেন, বা যা কিছু করেন না কেন সবসময় হাই রেজলিউশন থাকবে। আর দ্বিতীয় অপশন হচ্ছে আমরা ফটোশপে যে ডিজাইনগুলো করি, এটা একটা ফটোশপ ডিজাইন। এখানে সমস্যা হচ্ছে একটাই, যে আমরা যদি এই ডিজাইনটাকে যে সাইজে করি না কেন, এটার পরে যদি আমরা এটাকে মডিফাই করতে যাই বা ছোট বড় করতে যাই, সেই ক্ষেত্রে আমরা এটা রেজলিউশন নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আমরা যে সাইজে করব ওর থেকে বড় বা ছোট করতে গেলে ওর রেজলিউশন কম বেশি আসবে। এটা হচ্ছে দুইটা মেইন পার্থক্য। তো সেই ক্ষেত্রে আমরা ক্লায়েন্টের জন্য বা আমাদের নিজের নিজের স্টোরের জন্য সবসময় আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে ডিজাইন করি। সবসময় করি তা না, এটা আমার একটা টি-শার্ট ডিজাইন ফটোশপে করা, যখন যেরকম প্রয়োজন আসে সেরকম ভাবে করা। তো আমরা দুইটা ক্ষেত্রে যখন ডিজাইন করতে যাব, আমাদের সব থেকে বেসিক কিছু জিনিস জানা দরকার। যেমন হচ্ছে কিছু মেজারমেন্ট আছে, এগুলো জানার দরকার। কিছু নরমালি কিছু ফাইল ফরম্যাট আছে, এগুলো জানার দরকার। কারণ আমরা যখনই টি-শার্ট ডিজাইন করতে চাই, এই টাইপের আমরা নিজেদের স্টোরের জন্য করি বা ক্লায়েন্টের জন্য করি, এগুলো কিন্তু সবসময় দরকার আসে। তো এগুলো অবশ্যই সবাই জানেন, বা নরমালি আমি বেসিক থেকেই শুরু করতেছি কারণ আমি ধরে নিচ্ছি যে আপনারা এগুলো জানেন না সেই হিসেবে। তো প্রথমত আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা আর্টবোর্ড নিতে হবে, আমাদের একটা ফাইল সাইজ দিতে হবে যে আমার মেইন ফাইলটা কি হবে, মেইন ফাইলটা কত ইঞ্চি বাই কত ইঞ্চি সাইজ হবে। তো সেই ক্ষেত্রে আমরা নরমালি এখান থেকে নতুন আর্টবোর্ড থেকে, এখানে অনেকে অনেক রকম কথা বলতে পারে বা আপনারা দেখতে পারেন, বাট আমি রেকমেন্ড করব আপনারা সবসময় 4500 বাই 5400 একটা আর্টবোর্ড নেবেন। এটা অবশ্যই পিক্সেল আছে, এবং একটা জিনিস খেয়াল করতে হবে যে আমার কালার মোড এখান থেকে 8 জিবি, রেজলিউশন হচ্ছে 300 ডিপিআই বা পিপিআই, অর্থাৎ পিক্সেল পার ইঞ্চ। এটা আমাকে খেয়াল করে নিতে হবে। এখন যদি আমি নিউতে ক্রিয়েটে ক্লিক করি তাহলে আমাকে একটা আর্টবোর্ড দেওয়া হবে। এটার সাইজ হচ্ছে 4500 বাই 5400। এটা হচ্ছে আমার মেইন টি শার্টের ডিজাইন এরিয়া। এখন যদি আমরা সেমটা ফটোশপে করতে যাই, সেক্ষেত্রে একই হবে। ফটোশপে আমরা একই সাইজের আর্টবোর্ড নিব। এখানে আর্টবোর্ড সাইজে কোনো পার্থক্য আসবে না, কিন্তু ফটোশপে যখন আমরা ডিজাইন করতে যাচ্ছি তখন কিন্তু এটা মূলত 8 জিবিতেই থাকে। এখানে আপনার বা এখানে দেখেন, এখান থেকে 8 জিবি কালার আছে, বা অন্য যত কালার অপশন দেওয়া আছে আপনার যদি প্রয়োজন হয় আপনি চেঞ্জ করে নিতে পারবেন। বাট নর্মালি এখান থেকে 8 জিবি থাকে, আমরা 8 জিবি রাখবো। এখান থেকে সাইজ আমরা 4500 বাই 5400 একই রাখবো, ক্রিয়েট। তাহলে কি হবে, আমাদেরকে ওই সেম সাইজের একটা আর্টবোর্ড দেওয়া হবে। আচ্ছা, এটা হচ্ছে টি শার্ট ডিজাইনের সাইজ, যে বেসিক আমি কোন সাইজ নিয়ে কাজ শুরু করব। এখন টি শার্ট ডিজাইন তো আমরা অনেক রকম ডিজাইন দেখে থাকি, সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে শিখবো যখন আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে যাব। বাট প্রথম
হিসেবে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদেরকে ফাইল ফরম্যাট সম্পর্কে একটু ধারণা নিতে হবে। তো যখন আমরা ইলাস্ট্রেটরে কোনো ডিজাইন করতেছি সেই ক্ষেত্রে আমাদেরকে আমাদের যে মেইন ফাইল হচ্ছে ডিজাইন ফাইলটা, যেমন আমার এই ফাইলটার যে ডিজাইনটা, এই ডিজাইনটার যে ফাইলটা সেটা হচ্ছে মূলত এআই ফরম্যাট, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর। এখানে যদি আপনারা এই লোগোটা দেখেন, এটা হচ্ছে এআই, হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের শর্ট নেম। তো এআই ফরম্যাট হচ্ছে আমার ইলাস্ট্রেটরের ফাইল। আর ফটোশপে যখন আমরা ডিজাইন করি তার জন্য আসে পিএসডি। এখানে আরো অনেক ফরম্যাটে সেভ করা যায়, সেদিকে আমরা এখন যাচ্ছি না। তো বেসিক আমাদের দুইটা পার্থক্য হচ্ছে এআই তে ডিজাইন করলে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ডিজাইন করলে এআই ফাইল, ফটোশপে অ্যাডোবি ফটোশপে ডিজাইন করলে পিএসডি ফাইল। এখন আপনার ক্লায়েন্টের কাছে যদি রিকোয়ারমেন্ট থাকে এরকম, বা নরমালি যদি আপনার ক্লায়েন্ট বলে দেয় যে আপনাকে মূলত এআই ফরম্যাটে ডিজাইন করতে হবে, ভেক্টর ডিজাইন করতে হবে, অথবা পিএসডি ফরম্যাটে ডিজাইন করতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে যে পিএস মানে হচ্ছে ফটোশপ, বা পিএসডি মানে হচ্ছে ফটোশপ ফাইল, এআই মানে হচ্ছে ইলাস্ট্রেটর ফাইল। এটা সাধারণত বলে না, এটা আপনাদের নিজেদেরকেই ওভার ডিপেন্ড করতেছে যে আপনি আসলে কোনটাতে কোন ওয়েতে কাজ করতে পছন্দ করেন। এখন এটা আমি জাস্ট আপনাদেরকে জানানোর জন্য বলে দিলাম। আচ্ছা, এখন মনে করেন যে আমরা এটা হচ্ছে আমার আর্টবোর্ড সাইজ, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইলাস্ট্রেটর ডিজাইন করব, হয়তো টুকটাক কিছু ফটোশপ টিউটোরিয়াল দিব। তো আমি ইলাস্ট্রেটর নিয়ে বেশি কথা বলবো। তো যেহেতু আমরা বেসিক জানতেছি, তো আমরা এখান থেকে প্রথম জানলাম যে আমার কালার মোড হবে 8 জিবি, আমার ফাইল সাইজ হবে 4500 বাই 5400, 300 ডিপিআই। এখন আমি এর মধ্যে যা কিছু করব, যা খুশি আমি করি না কেন, সেটাকে আমি যখন এক্সপোর্ট করব বা সেভ করব, তখন আমাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে আমাকে প্রথমত এর জন্য ক্লায়েন্টকে সোর্স ফাইল পাঠাইতে হবে। তো সোর্স ফাইল পাঠানোর জন্য আমাকে এটাকে একবার এআই তে সেভ করতে হবে, অ্যাডোবি ইলাস্ট্রেটর ফরম্যাট এআই। দ্বিতীয় হচ্ছে যখন আমরা এটাকে ফাইনাল ডিজাইন হিসেবে ক্লায়েন্টকে পাঠাবো, তখন আমাদের একটা পিএনজি ইমেজ এক্সপোর্ট করতে হবে। তো সেই পিএনজিটা হচ্ছে মেইন ডিজাইন হবে। আপনি যদি আপনার স্টোরের জন্য আপলোড করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে পিএনজিটা আপলোড করতে হবে। আপনার ক্লায়েন্ট যদি তার স্টোরের জন্য আপলোড করতে চায়, সেই ক্ষেত্রে তাকেও পিএনজিটাই আপলোড করতে হবে। তো পিএনজিটা হচ্ছে আমাদের মেইন ডিজাইন হবে, ট্রান্সপারেন্ট ডিজাইন। আর সাথে সাথে আমরা সোর্স ফাইল হিসেবে এআই ফাইলটা দিব। এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য সিম্পল এখান থেকে সাপোজ আমি একটা ডিজাইন করতেছি। এটা হচ্ছে একটা আমার টি শার্ট ডিজাইন। আমি এখান থেকে জাস্ট ইয়া নিয়ে নিলাম, একটা শেপ নিয়ে নিলাম। আচ্ছা, এখান থেকে আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আর কি এখান থেকে আরেকটা শেপ নিলাম। আমি জাস্ট একটা পতাকা তৈরি করতেছি, এটা আমাদের দেশের পতাকা। কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি, পেস্ট ইন ব্যাক। তো আমি চাচ্ছি যে এখন আমার এই যে ডিজাইনটা আছে, এটাই আমার টি শার্ট ডিজাইন, আমি এটাকে টি শার্ট হিসেবে প্রিন্ট করতে চাই। তো সেই ক্ষেত্রে এখন আমি কি করতেছি এত কিছু বোঝার দরকার নাই, আমি নর্মালি যেটা করব, এটা আমার ফাইনাল ডিজাইন যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমাকে এটাকে সেভ করতে হবে। তো আমি এখান থেকে কন্ট্রোল শিফট কন্ট্রোল এস দিচ্ছি, কন্ট্রোল এস মানে হচ্ছে সেভ। তো কন্ট্রোল এস দেওয়ার পর আমি এখান থেকে আমার এটা নাম দিলাম বাংলাদেশ ফ্ল্যাগ। আমি নামটাকে একটু কপি করে নিচ্ছি, বাংলাদেশ ফ্ল্যাগ দিলাম। এখান থেকে দেখেন আমার ফরম্যাট রয়েছে অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই, আমি এআই রাখলাম। এখান থেকে সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এখানে যে যে সেটিং আছে এগুলোকে রাখবেন, কোনো সমস্যা নেই, ওকে দিলাম। তাহলে এটা আমার বাংলাদেশ ফ্ল্যাগ এআই নামে সেভ হয়ে গেল, অর্থাৎ আমার ফাইলটার, আমার ডিজাইনটার সোর্স ফাইল সেভ হয়ে গেল। এখন আমি এটাকে একটা পিএনজি ইমেজ হিসেবে এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার অনেক অপশন আছে, অত কিছু জানার দরকার নাই। আমরা ফাইল থেকে এক্সপোর্টে যাব, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট ফর স্ক্রিনস এই অপশনটা ক্লিক করব। এটা ক্লিক করলে এই উইন্ডোটা ওপেন হবে। আপনি যদি CS6 ভার্সন ইউজ করে থাকেন তাহলে এরকমই আসবে। আমি সিসি ভার্সন ইউজ করতেছি। এখানে যে ফাইল নেম আছে, এখানে আমি কন্ট্রোল ভি প্রেস করতেছি, তাহলে বাংলাদেশ ফ্ল্যাগ লেখাটা যে কপি করছিলাম এটা পেস্ট হয়ে গেল। আচ্ছা, এখন এখান থেকে আমাকে একটু সেটআপ করতে হবে, যেমন এটা কোন ফোল্ডারে আপলোড করতে চান, এখান থেকে সেই ফোল্ডারটা আপনাকে দেখাই দিতে হবে। তো আমি আমার ডিফল্ট যে ফোল্ডারে সবসময় এক্সপোর্ট হয় সেটাকে রাখতেছি। এখান থেকে ফরম্যাটটা আমাকে দিয়ে দিতে হবে যে পিএনজি, জেপিজি বা জেপিজি যে কোনো কিছু, আমি এখান থেকে পিএনজি রাখবো, কারণ আমার ডিজাইনটার ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হতে হবে। তো আমি এখান থেকে পিএনজিটাকে এক্সপোর্ট দিলাম, এক্সপোর্ট আর্টবোর্ডে ক্লিক করলাম। একটা একটু সময় নেবে এক্সপোর্ট হইতে, বা আপনার নরমালি অনেকক্ষণ ধরে কাজ করতেছিলাম সেই হিসেবে আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী সময় নেবে। তো যাই হোক, যখন আমার এটা হয়ে যাবে, এক্সপোর্ট হয়ে গেলে এখানে এই উইন্ডোটা ওপেন হবে। আপনি চাইলে অবশ্যই এটা অফও করে রাখতে পারেন যে উইন্ডো ওপেন হোক বা না হোক, এরকম কোনো কিছু যদি আপনি চান। এনিওয়ে, তো এখান থেকে যখন আমার এটা এক্সপোর্ট হয়ে যাবে, তখন দেখেন আমি এখানে একটা ফাইল চলে আসছে আমার বাংলাদেশ ফ্ল্যাগ নামে।
আমি যদি এটা সিলেক্ট করি তাহলে দেখতে পারবো যে ডাইমেনশন হচ্ছে 4500 বাই 5400। তার মানে এটা টি শার্ট ডিজাইন হিসেবে পারফেক্ট। এই ফাইলটাকে আমি আমার ক্লায়েন্টকে পাঠাবো। তার মানে এই ফাইলটা এবং এর সাথে আমি যদি এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করি, তাহলে আমি এখান থেকে কন্ট্রোল এ দিতে ও দিতে পারবো, মানে ওপেন। ওপেন দিলে এটা কোথায় সেভ করছিলাম সেখানে চলে যাবে, এখানে পেস্ট করে দিলাম। তাহলে এই দুইটা হচ্ছে আমার মেইন ফাইল, একটা হচ্ছে এআই ফাইল, একটা হচ্ছে পিএনজি ফাইল। আচ্ছা, এইগুলাকে আমি জাস্ট এখান থেকে একটু আলাদা একটা ফোল্ডারে নিয়ে গেলাম। তার মানে এটা হচ্ছে আমার মেইন দুইটা ফাইল। এই দুইটা ফাইল আমি ক্লায়েন্টকে পাঠাবো। এখন যদি আপনি মনে করেন বা প্রয়োজন মনে করেন, তাহলে পাশাপাশি এখান থেকে আবারও ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট ফর স্ক্রিনস, এখান থেকে তো একবার পিএনজি এক্সপোর্ট করছিলাম, এবার আমরা এখান থেকে জেপিজি 100 দিয়ে দেবো। জেপিজি 100 দিয়ে এটাকে এক্সপোর্ট করে দেবো। তাহলে আমার একটা জেপিজি কপিও তৈরি হবে। এখন এই জেপিজিটা হচ্ছে শুধুমাত্র প্রিভিউ করার জন্য, ফাইলটা দেখার জন্য। আর আমি যখন শুরু করছি ডিজাইন, তখন অনেক ক্ষেত্রে আমার এই সমস্যাটা হইতো যে আমি আসলে বুঝতাম না যে কোন ফাইল কিভাবে সেভ করতে হয়, কোন ফাইল কিভাবে এক্সপোর্ট করতে হয়। ফলে অনেক বিগিনার আছেন যারা এই সেক্টরে কাজ করেন না, বা অনেকেই আছেন যারা হয়তো লোগো ডিজাইনার, ব্যানার ডিজাইনার, তারাও কিন্তু এটা ভালো বুঝবেন না। সেই জন্য আমি পুরো প্রসেসটা দেখাচ্ছি যে আমি কিভাবে একটা ফাইল শুরু থেকে শেষ পর্যন্ত ফাইনালাইজ করতে পারি। তাহলে দেখেন, এটা হচ্ছে, এই তিনটা হচ্ছে আমার মেইন ফাইল। এটা আমার সোর্স ফাইল এআই ফাইল, এটা হচ্ছে পিএনজি ফাইল। আমি যদি এটাকে ওপেন করি, আচ্ছা এটা একটু টাইম নেবে। দেখেন, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, মানে এর কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এটা হচ্ছে আমার পিএনজি, যেটা অরিজিনাল ডিজাইন। এই ডিজাইনটা আমি আমার টি শার্ট ডিজাইনের যে স্টোর আছে সেখানে আপলোড করতে পারবো, অথবা আমার যে ক্লায়েন্ট আছে সে তার স্টোরে আপলোড করতে পারবে। আচ্ছা, এর পরবর্তী যে ডিজাইনটা আসছে এটা হচ্ছে জেপিজি ফাইল। ফলে এর ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট না, সাদা। তো এই জেপিজিটা শুধুমাত্র দেখার জন্য, আর পিএনজিটা আপলোড করার জন্য। তাহলে প্রথম কথা হচ্ছে এই তিনটা আমার মেইন ফাইল, একটা এআই ফাইল, একটা পিএনজি ফাইল, একটা জেপিজি ফাইল। এই তিনটা ফাইল আমার ক্লায়েন্টকে দিতে হবে, এবং ক্লায়েন্টের শুধু এই ফাইলটা লাগবে আপলোড করতে। এবং যদি আমি আমার স্টোরের জন্য কাজ করে থাকি, সেক্ষেত্রে আমারও এই একটাই ফাইল লাগবে, পিএনজি ফাইল। তো এটা হচ্ছে টি শার্ট ডিজাইনের সম্পর্কে খুবই বেসিক যে ধারণা ছিল আপনাদের দেওয়ার, যে আসলে আমরা শুরু করব কোথা থেকে। তো এতটুকুই এই পর্যন্ত। এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ডিজাইন কিভাবে করতে হয়, বা আস্তে আস্তে ওইদিকে যাব। তো এই বিষয়ে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা থাকে, কোনো প্রশ্ন থাকে, বা কি করতে হবে, কিভাবে করতে হবে, এই বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা টি শার্ট ডিজাইন মাস্টার ক্লাস গ্রুপে পোস্ট করতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। যাই হোক, তো তাহলে আজকে এই পর্যন্ত থাক। আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরেকটু অ্যাডভান্স লেভেলে কথা বলার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই এই ভিডিওগুলো সিরিজ আকারে পাইতে হলে আপনারা টি শার্ট ডিজাইন মাস্টার ক্লাস চ্যানেলের প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, আশা করি সবাই হেল্প হবে এটাতে। সবাই সাবস্ক্রাইব করবেন, এবং দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।